স্বাগতম সবাইকে আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। আজ আমরা দুজন বিশ্ববিখ্যাত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের জীবন, সাফল্য এবং অবদান নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কিন্তু শুধু তাই নয়, আজ আমরা জানবো কে সেরা আর কে বেশি ধনী। একদিকে আছেন নরেন্দ্র মোদী, যিনি একজন সাধারণ চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হয়ে উঠেছেন এবং তার নেতৃত্বে ভারত বিশ্ব মঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র দূরকরণের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন এবং শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন। তাহলে কে সেরা, কে বেশি ধনী, তাদের সম্পদ, সাফল্য এবং প্রভাবের দিক দিয়ে কে এগিয়ে রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে থাকুন, কারণ শেষ পর্যন্ত আমরা একটি চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনাকে অবাক করে দিতে পারে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস 1940 সালের 28 জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান বয়স 84 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোট 14 জন ভাই বোন ছিলেন। তিনি তাদের মধ্যে তৃতীয় সন্তান ছিলেন, যে কিনা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজের স্কুল থেকে মেট্রিকুলেশন সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরের ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সম্পন্ন করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ঘনিষ্ঠ পরিবার রয়েছে। তিনি আফরোজা ইউনূসকে বিয়ে করেছেন এবং তাদের মনিকা ইউনূস নামে একটি কন্যা সন্তান রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সুপরিচিত অপেরা গায়ক। অন্যদিকে নরেন্দ্র মোদী 1950 সালে 27 সেপ্টেম্বর ভারতের গুজরাতের একটি ছোট্ট শহরে ভনতনগরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে নরেন্দ্র মোদীর বর্তমান বয়স 74 বছর। নরেন্দ্র মোদীরা মোট 5 ভাই বোন, তাদের মধ্যে তিনি তৃতীয় সন্তান। নরেন্দ্র মোদীর স্ত্রীর নাম যশোদাবেন। তারা 1968 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু নরেন্দ্র মোদী তার রাজনৈতিক জীবনের কারণে তাদের সম্পর্ক থেকে দূরে থাকেন। নরেন্দ্র মোদী তার প্রাথমিক শিক্ষা গুজরাটের ভনতনগরে সম্পূর্ণ করেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি MA লাভ করেন। এবার যদি আমরা তাদের লাইফ জার্নি সম্পর্কে কথা বলি, বাংলাদেশে বেড়ে ওঠা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সম্প্রদায়ের অনেকের মুখোমুখি হওয়ায় গুরুতর দরিদ্র ও কষ্টের সাক্ষী হয়েছিলেন। এই অভিজ্ঞতাগুলো তার দরিদ্র দূরকরণের বাস্তব সমাধান খোঁজার ইচ্ছাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। ডক্টর ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী জবুরা গ্রামে ক্ষুদ্র ঋণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, যেখানে তিনি অধ্যাপক ছিলেন। তিনি দরিদ্র গ্রামবাসীদের মধ্যে ছোট ব্যবসা শুরু করতে সাহায্য করার জন্য অল্প পরিমাণ অর্থ ধার দেন। এই প্রাথমিক পরীক্ষা নিরীক্ষাটি সাফল্য পায়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত করেন, যা দরিদ্র ব্যক্তি, বিশেষ করে মহিলাদের জামানত ছাড়াই ছোট ঋণ প্রদান করে। এই উদ্ভাবন পদ্ধতি লক্ষাধিক লোককে ছোট ব্যবসা শুরু করতে, তাদের জীবনযাত্রার উন্নতি করতে এবং দারিদ্র্যের চক্র ভাঙতে সক্ষম করেছে। গ্রামীণ ব্যাংকের সাফল্য বিশ্বব্যাপী অনুরূপ ক্ষুদ্র ঋণ উদ্যোগকে অনুপ্রাণিত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ব্যবসার পক্ষে সমর্থন করেন যা লাভের চেয়ে সামাজিক প্রভাবকে অগ্রাধিকার দেয় এবং টেকসই ব্যবসায়িক মডেলের মাধ্যমে সামাজিক সমস্যার মোকাবেলা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে এই পদে নিয়োগ দেন। শেখ হাসিনার পদত্যাগের পিছনে ছিল ছাত্র আন্দোলন ও অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট। এই আন্দোলনের ফলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং তিনি বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি দেন। অন্যদিকে সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা মোদী ছোটবেলা থেকেই তার বাবাকে স্থানীয় রেল স্টেশনে চা বিক্রি করতে সাহায্য করতেন। এই প্রাথমিক অভিজ্ঞতাগুলি তার মধ্যে একটি শক্তিশালী কাজের নীতি এবং গভীর দায়িত্ববোধকে গড়ে তুলেছে। চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মোদীর যাত্রা সত্যি অসাধারণ। তার শৈশব কেটেছে পড়াশোনার প্রতি গভীর আগ্রহ এবং বিতর্কের প্রতি প্রবল আকর্ষণের মধ্য দিয়ে, যা তার ভবিষ্যতের রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করেছিল। নরেন্দ্র মোদীর জীবনে স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা গভীর প্রভাব ফেলেছে। বিবেকানন্দের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মোদী 17 বছর বয়সে আত্মা উন্মেষণের যাত্রা শুরু করেন এবং ভারতের বিভিন্ন সংস্কৃতি উন্মেষণ করতে দেশ ভ্রমণ করেন। নরেন্দ্র মোদী 2014 সালে ভারতের প্রধানমন্ত্রী হন। তিনি ভারতীয় জনতা পার্টি BJP নেতা হিসেবে লোকসভা নির্বাচনে বিজয়ী হন এবং 26 মে 2014 সালে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মোদী এর আগে 2001 থেকে 2014 সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে গুজরাটে অর্থনৈতিক উন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পায়, যা তাকে জাতীয় পর্যায়ে জনপ্রিয় করে তোলে। 2019 সালে সাধারণ নির্বাচনে মোদীর নেতৃত্বে BJP আবারও সংখ্যাগরিষ্ঠ অর্জন করে এবং তিনি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। 2024 সালে নির্বাচনে BJP একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও NDP জোটের মাধ্যমে মোদী তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন। নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নিজেকে
কোনো কোম্পানির প্রতিষ্ঠাতা করেননি। তার প্রধান লক্ষ্য ছিল তার রাজনৈতিক ক্যারিয়ার এবং শাসন। তবে তার শাসন আমলে ভারতে ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নের জন্য বেশ কয়েকটি উদ্যোগ এবং সংস্কার চালু করা হয়েছে, যেমন মেক ইন ইন্ডিয়া এবং স্টার্ট আপ ইন্ডিয়ার উদ্যোগ। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক ক্যারিয়ারে অনেক বিশিষ্ট সহকর্মীর সাথে কাজ করেছেন। এই সহকর্মী অন্যান্যদের সাথে মোদীর প্রশাসনে এবং বিভিন্ন নীতি ও উদ্যোগের বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এবার যদি আমরা তাদের কিছু অর্জনের কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্বীকৃতি পেয়েছেন 100টিরও বেশি পুরস্কার পেয়ে 26টি দেশ থেকে। তিনি হচ্ছেন বিশ্বের 7 জনের মধ্যে একজন যারা কিনা একই সাথে শান্তিতে নোবেল পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং ইউএস কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। তিনি তালিকাভুক্ত হয়েছেন বিশ্বের 100 জন সহানুভূতিশীল ব্যবসায়ী নেতাদের মধ্যে। 2012 সালে তিনি ফরচুন ম্যাগাজিনের সর্বকালের 12 জন সর্বশ্রেষ্ঠ উদ্যোক্তাদের একজন হিসেবে স্বীকৃত হন। অন্যদিকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বর্তমানে তারা কোথায় বসবাস করছে? নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে 7 লোক কল্যাণ মর্গ নয়াদিল্লিতে বসবাস করেন। এই ঠিকানাটি পূর্বে 7 রেসকোর্স রোড নামে পরিচিত ছিল। এটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে এবং প্রধান কর্মস্থল হিসেবে ব্যবহৃত হয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত বাংলাদেশে থাকেন। প্রাথমিক আবাস যমুনা টেস্ট হাউস, ঢাকা মিন্টো রোডের অবস্থিত যমুনা টেস্ট হাউসে থাকেন। এই বাসভবনটি তার কার্যালয় হিসেবেও কাজ করে। এবার যদি আমরা তাদের নিরাপত্তা নিয়ে কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং সুরক্ষিত। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যা তাকে উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রদান করে। সরকারি নিরাপত্তা সংস্থাগুলি তার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে কাজ করে থাকে। এছাড়া তার ব্যক্তিগত নিরাপত্তা দলও সবসময় তার সাথেই থাকে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং সুরক্ষিত। তাকে সোশ্যাল প্রোটেকশন গ্রুপ এসপিজি দ্বারা সুরক্ষিত রাখা হয়। এসপিজি একটি বিশেষ নিরাপত্তা সংস্থা যা শুধুমাত্র প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত। এসপিজি এর সদস্যরা উচ্চশিক্ষিত এবং তাদের কাজের মধ্যে প্রধানমন্ত্রীর চারপাশে একটি সুরক্ষিত বলয় তৈরি করা অন্তর্ভুক্ত। তারা প্রধানমন্ত্রীর যে কোনো সফরের সময় তার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সাথে সমন্বয়ে কাজ করে থাকে। এবার যদি আমরা তাদের নেটওয়ার্ক নিয়ে কথা বলি, বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে 10 বিলিয়ন মার্কিন ডলার রয়েছে, যা বাংলাদেশি টাকায় 119 কোটি টাকার মতো। অন্যদিকে 2024 সালে তথ্য অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ প্রায় 3.7 কোটি টাকা। কোন দেশের প্রধানমন্ত্রীর কাছে এই পরিমাণ টাকা রয়েছে এটি একটি হাস্যকর বিষয় আমার বলে মনে হয়। তাছাড়া আর কিছুই না। আমার মনে হয় তার কাছে আরো অনেক বেশি টাকা রয়েছে। তো বন্ধুরা, এদের মধ্যে যে কোনো একজনকে সেরা বলা খুবই কঠিন। তবে আপনাদের কি মনে হলো, নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কে সেরা? কমেন্টে আপনার মতামত জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।